প্রথমে কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আরম্ভ করছি আজকের অনুষ্ঠান। সম্পাদকের সিন্ধুক খুলে আজকের পর্বে রয়েছে বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিক নিয়ে অতি সংক্ষিপ্ত আলোচনা। 21শে মার্চ থেকে 26শে মার্চের এই সপ্তাহের আলোকপাত বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিক শিলচর শ্যামাপ্রসাদ রোড থেকে নিয়মিত অনলাইন অফলাইন হিসেবে প্রকাশিত হচ্ছে। স্থানিক সংবাদের সঙ্গে আন্তর্জাতিক সংবাদও এই পত্রিকায় থাকে। এই পত্রিকার সাহিত্য বিভাগ অত্যন্ত সমৃদ্ধ। এই পত্রিকার সার্বিক দায়িত্বে রয়েছেন প্রধান সম্পাদক হিসেবে কবি ও প্রকাশিকা বিদ্যা দাস পুরকায়স্থ। এবারের সম্পাদকের বিষয় একাকিত্বের বাড়ন্ত। এবার সম্পাদকের যে বিষয় একাকিত্বে বাড়ন্ত, এই সময়ের অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেছেন, যা সমাজ জীবনের উপর খুব বেশি প্রভাব পড়েছে। ভার্চুয়াল প্রোগ্রাম, ইন্টারনেট ইত্যাদি আধুনিক প্রযুক্তি নিয়ে তার বিশ্লেষণ। বিশেষত করোনা পরবর্তী পৃথিবীর মানুষের দৈনন্দিন যাপিত জীবনে চলচ্চিত্র সম্পাদক তার বিশ্লেষণী কলমে তুলে ধরেছেন। সেই সম্পাদকের শেষ অংশ পড়ে নিচ্ছি, দর্শক তা শুনে অনুধাবন করতে পারবেন। সেই সঙ্গে সম্পাদক কিছু পরামর্শ তুলে ধরেছেন, তাহলে পড়ে নিচ্ছি একাকিত্বে বাড়ন্ত সম্পাদকের শেষ অংশ। মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। যে কোনো বয়সের মানুষের অবসাদ, উদ্বেগ বা একাকিত্ব লুকিয়ে না রেখে তা নিয়ে খোলামেলা আলোচনা করার পরিবেশ তৈরি করতে হবে। প্রয়োজনে পেশাদার সহায়তা গ্রহণের সংকোচ কাটাতে হবে। মানসিক সমস্যাকে লজ্জার বিষয় হিসেবে না দেখে তা স্বাভাবিক মানবিক অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে ও মানসিক সুস্থতাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। সহায়ক পরিবেশ, মানবিক সম্পর্ক এবং অতিরিক্ত চাপমুক্ত কাজের সাংস্কৃতিক কার্যকলাপে সক্রিয় অংশগ্রহণ মানুষের মধ্যে পারস্পরিক সংযোগকে শক্তিশালী করে। সমাজের প্রতিটি স্তরে মানবিক মূল্যবোধকে পুনর্জাগরিত করা সময়ের দাবি। প্রতিবেশী, সহকর্মী এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, সহমর্মিতা ও সহযোগিতার চর্চা, এই ছোট ছোট পদক্ষেপগুলোই বড় পরিবর্তনের সূচনা করতে পারে। সবশেষে বলা যায়, মানুষের প্রকৃত শক্তি তার সম্পর্ক, তার অনুভূতি এবং সংযোগ নিহিত। প্রযুক্তি সেই সংযোগকে বিস্তৃত করতে পারে, কিন্তু কখনো তার বিকাশ হতে পারে না। তাই প্রযুক্তির সঠিক ব্যবহার, মানবিকতার চর্চা এবং পারস্পরিক সম্পর্কের পুনর্গঠনের মধ্য দিয়ে আমরা এই নীরব সংকট থেকে উত্তরণের পথ খুঁজে পেতে পারি। একাকিত্বে বাড়ন্ত আমাদের জন্য এক সতর্কবার্তা, যা আমাদের মনে করিয়ে দেয় মানুষের শেষ পর্যন্ত মানুষকেই প্রয়োজন। সেই সত্যকে উপলব্ধি করেই আমাদের এগিয়ে যেতে হবে একটি আরো মানবিক, সংযুক্ত এবং সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে। ঠিকই তো, মানুষের শেষ পর্যন্ত মানুষকেই প্রয়োজন, এই চিরন্তন কথায় তিনি উচ্চারণ করলেন। এবং আজকের এই ইন্টারনেট দুনিয়ায় একাকিত্ব কিছু কিছু রোগ সৃষ্টি হয়েছে, অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার নামে একটি রোগ সৃষ্টি হয়েছে। তাই আমাদের এই বিষয় নিয়ে সচেতন থাকতে হবে। সম্পাদক যথাযথ তার বিশ্লেষণ করেছেন একাকিত্বে বাড়ন্ত সম্পাদকের কলামে। আমি চলে যাচ্ছি সাহিত্যের আলোচনায়। এই সংখ্যার কবি দ্বিজেন্দ্রলাল দাস শিলচর থেকে লিখেছেন তার কবিতায় ভালোবাসা, বৃষ্টি নিয়ে অনেক কবিতা বিভিন্ন
আঙ্গিকে অনেকে লিখেছেন, বালাবালা বৃষ্টি উপমা সুন্দর আছে। হয়তো তিনি নতুন এসেছেন লেখার জগতে, তবুও পড়তে ভালো লাগে। আমি ভিজেছিলাম ভালোবাসার বৃষ্টিতে, এক প্রশান্ত মনে এঁকে দিয়েছিলেন নিখাত প্রেমের সমান্তরাল লেখা। কবিতা সম্পর্কে পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, অন্তর্লিখনের মানুষেরা তার কবিতা ইতিপূর্বে আমি পড়েছি এবং আলোচনা করেছি। অন্তর্লিখনের মানুষরা, মানুষের ভেতরেও থাকে আরেকটা মানুষ, যে চুপচাপ শব্দ কুড়োয় দিনের ভাঙা কোলাহল থেকে রাতে নিঃসঙ্গ সিঁড়ি বেয়ে। সব মানুষের মনে কবিরের বাস। হয়তো হঠাৎ কোনো বৃষ্টির গন্ধে চোখ ভিজে ওঠে, অথবা অকারণে ভালো লাগে। পুরনো কোনো বিকেল কেউ লিখে ফেলে, কেউ রেখে দেয় বুকের আলমারিতে, তবু সেই শব্দরা চুপ করে থাকে না কখনো। এক একটা দৃষ্টি, একটা ছোঁয়া, একটা অশান্ত কথা, সব কিছুতেই জন্ম নেয় কবিতা। অদৃশ্য কালি দিয়ে লেখা। আমরা তাই বাঁচি শুধু মানুষ হয়ে নয়, ভেতরে ভেতরে একটু একটু করে কবি হয়ে ওঠার অপেক্ষায়। আমরা তাই বাঁচি শুধু মানুষ হয়ে নয়, ভেতরে ভেতরে একটু একটু করে কবি হয়ে ওঠার অপেক্ষায়। মগ্নতার কবিদের যাপন কথা তার কবিতায় এসেছে। তার শেষ স্তবক আমাদের অত্যন্ত মূর্ছন্ন করে রেখেছে। তিনি ভালো লিখেছেন। কবি হয়ে ওঠার অপেক্ষায়, অর্থাৎ কবিতার উত্তরণের নান্দনিক বিকাশের কথা তিনি হয়তো তার কবিতার শব্দের উচ্চারণে বলতে চেয়েছেন। অলক জানা মুক্তগদ্য লেখা, তার ভাবনা চিন্তা এর থেকে কীভাবে মুক্ত থাকা যায়, কিছু অনুভূতি প্রকাশ পেল তার অতি সংক্ষিপ্ত লেখায়। সামনে পেছনে অনুসার পেল লেখাটা। অতি সংক্ষিপ্ত মুক্তগদ্য হলেও ভালো লেগেছে, একটু অন্য ভাবনার লেখা। মানুষ চক্রবর্তীর সাগরিকা গল্প অত্যন্ত সুন্দরভাবে তিনি এনেছেন। আধুনিক প্রযুক্তি, মোবাইল ইত্যাদি তার গল্পে চলে এসেছে। এইভাবে শেষ হয়েছে। শুক্লা ওর মোবাইল ফোনের স্ক্রিনটা ওনাকে দেখিয়ে বলল, আপনি আপনার সেটে আমার বোনের ছবি, বোনের নাম দেখিয়ে দিলেন। সে সত্যি আপনার কথা মতো ডিলিট করে দিয়েছে, কিন্তু রেকর্ড তো আমি রেখেছি। এই দেখুন আপনার নাম, আপনার ছবি। আপনি তো ওকে এতদিন ব্ল্যাকমেল করে গেলেন, দেখুন তাহলে কি আর করবে? ডিলিট করো, আমিও করছি ডিলিট। আমি এতটাই হতভাগ্য, আজ পর্যন্ত বইয়ের ভালোবাসা পাইনি। তুমি কি আমাকে সেই ভালোবাসা দেবে? না পেলে কি আর করবো? একা একা চলবো আপন ডিজাইন মানে। এইভাবে তিনি আধুনিক প্রযুক্তি নিয়ে ব্যবহার করে একটি সুন্দর গল্প উপহার দিলেন। শেষ করলেন, শুক্লার মুখে বিজয় নিয়ে হাসি। আপনি কি ভেবেছিলেন ভুল ডিলিট করে নিয়েছে আর আপনি হাতিয়ার হিসেবে রাখলাম? আমি সম্প্রদায়ের সঙ্গে বোনের বিয়ের ব্যাপারে কোনো উল্টাপাল্টা করেন, আমার নাম শুক্লা বর্মন বলে দিলাম। একটা চমক দিয়ে গল্পটা শেষ। আমি এখন পড়ে দিচ্ছি, আলোচনা করছি গল্প অর্চনা দাসের গল্প। অর্চনা দাস গল্পে, এই গল্প তিনি একটু পরীক্ষা নিরীক্ষা করেছেন, আঞ্চলিক ভাষা ব্যবহার করেছেন, পাশাপাশি এই নতুন বিষয় নিয়ে গল্প লিখেছেন। গল্পটা আরম্ভ এইভাবে। আসসালামু আলাইকুম হাজি শাহ,
মাগরিবের নামাজ সেরে হাজী সাহেব সৈয়দ উঠেছেন, অমনি শুনতে পেলেন মসজিদ উদ্দিনের কণ্ঠস্বর, আলাইকুম সালাম। আরে আও মজিদ মিয়া, বড় দিরন কইরা ফেলাইছ। তার মনটা বড় বাজার মনে উইতাছে। এই আঞ্চলিক স্মৃতি প্রবাসকে গল্পে ব্যবহার করে একটা গল্পের পরিবেশ তৈরি করেছেন। এটা তার অন্য গল্পের মতো নয়। গল্পের ভেতর একটা ছবি পাওয়া যায়। আমরা ছদ্মনামে অমিত ছদ্মনামে কবি লিখেছেন নারী দিবসের পদ্য। নারী দিবসের পদ্যে তিনি নারী দিবস নিয়ে অনেক কবিতা আমরা বাংলা সাহিত্যে পেয়েছি, কিন্তু এটার মধ্যে একটু অন্য একটা বিষয় যেন রয়েছে। তার পঙ্ক্তিগুলো আমি পড়ে নিচ্ছি। নারী দিবসের পদ্য। অমিত, আমরা নিজেদের মধ্যে অর্ধেক বাঁচে অর্ধেক আকাশ, আপনাদের দেখার করুণা করেছি। পুরো আকাশে মিলেমিশে থাকতে আমাদের বড় দ্বিধা, ভাগাভাগি মাঝখান থেকে ভাগ সরকি বাড়ির মতো আমরা তুলিনি। আপনাদের দিয়ে অধিকারের দাবি তুলিয়ে নিজেরা মৌজে মেতেছি। আপনাদের মন কখনো বিক্ষত হলে আমরা তাকে বাঁকা চোখে পরকিয়া করেছি, কারণ আপনাদের মধ্যে একজন আমরা ভোর রাতে গল্পে স্থান দিয়েছিলেন। আমি থেকে আমরা হয়েছি, আর অর্ধেক আকাশের ভাগ দিয়েছি, পুরোটাই দুজনে বলিনি কখনো। কবিতার অন্য একটি ভাবনা আমরা পেলাম, খারাপ লাগেনি। আত্মসমালোচনামূলক কবিতা, নিজেরা আনা নিজের মুখ দেখার মতো কবিতা। বাংলা সাহিত্যে ফাগুন নিয়ে অসংখ্য কবিতা রয়েছে, কিন্তু অশোক কুমার ঠাকুর কুচবিহার থেকে ফাগুনে অন্য আঙ্গিকের কবিতা লিখে অন্য বিষয় নিয়ে লিখেছেন। ফাগুনকে নিয়ে তিনি অন্য একটা চিন্তা করেছেন। তার কয়েকটি পংক্তি পড়ে নিয়েছি। শিমুল পলাশ মাদার রং দেখে যা গাদার, বসন্ত আজ ফাগুন, বসন্ত আজ আগুন, রং মাখিয়ে ফাগুন। শিমুল পলাশ মাদার রং দেখে যা গাদার, বসন্ত আজ আগুন, রং মাখিয়ে ফাগুন। আগুন আগুন আগুন, আগুন শব্দকে তিনি বারবার ব্যবহার করে ডিকশন করেছেন। জ্বলছে আগুন মনে, বাপচি ক্ষণে ক্ষণে, বসন্ত কি আনে, কোন সে সুখের টানে, সুখ সাগরের বানে, মত্ত রঙে গানে। সুখী আনে ফাগুন, আগুন আগুন আগুন, অন্য সুখ জাগুন, জ্বলুক অন্য আগুন। কুকিল কি আর ডাকে পাতার ফাঁকে ফাঁকে, কুকিল কোথায় থাকে, বনমশিয়া আঁকে, বন করেছি ফাঁকা, শুনছি শুধুই টাকা। কুকিল কি আর ডাকে পাতার ফাঁকে ফাঁকে, রং মাখানো দুলে মন কি আজও দুলে, কবে কে কার ভুলে, সর্বনাশের মূলে জগৎ জুড়ে আগুন। ফাগুন ফাগুন ফাগুন, ফাগুন শব্দকে ডিকশন করে এক প্রতীকী কবিতা লিখেছেন। এর মাঝে কৌতুক আছে, এর মাঝে বার্তা আছে। আমি বলে নিচ্ছি আমার উপন্যাস শিলাপতি চোরের বৃত্তান্ত। এই উপন্যাস আমরা হয়তো পুজোর সময় পাঠকের কাছে তুলে দিতে পারব। এই অঞ্চলের বেড়ে ওঠার কাহিনী, ইন্দুবাবা বৌদ্ধচন্দ্রের অন্তর্দ্বন্দ্বের ভেতরে উপন্যাসটা এগিয়ে গেছে। আমি পড়ে নিচ্ছি তার কিছু অংশ। আজ দোল পূর্ণিমার মাঙ্গলিক অধিবাস। মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ রাধাবল্লভের সামনে তার নিজের লেখা কীর্তন গাইছেন। দূরে কুকিল ঘন ঘন ডাকছে, আকাশে সাদা মেঘ উড়ে বেড়াচ্ছে। দিগন্তের এক কোণে যেন কেউ আবির ছড়িয়ে দিয়েছে। সাদা লাল পাড় শাড়ি পরিধান গোবিন্দের সাদা লাল পাড় শাড়ি পরিধান পরে গোবিন্দের সামনে বুক নেবেতে সাজাচ্ছেন রাজমাতা ইন্দু প্রভা। সঙ্গে তনয়া রয়েছে। সমস্ত রাজবাড়ি
নতুনভাবে সাজানো হয়েছে, চারপাশে বাতি জ্বালানো হয়েছে, নাট মন্দিরে এবং ঠাকুর ঘরের মেঝেতে আলপনা দেওয়া হয়েছে। সন্ধে হয় হয় পাখিদের ঝাঁক তাদের নীড়ে ফিরে আসছে। চাষাভুষ মানুষগুলো নিজেদের কাজ শেষে গর্বিত হয়েছে। খেয়াঘাটে হইচই নেই, এখন বলা যায় প্রায় শান্ত। শুধু বরাবর নদী কলকল শব্দে এক মোহিনী মায়া চারপাশে ছড়িয়ে দিচ্ছে। গৃহস্থ বধূরা তাদের তুলসী গাছে প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজাচ্ছেন। দূরে ঝিঝি পোকা ডাকছে, মাঝে মধ্যে নিস্তব্ধতা ভেঙে দু একটা শিয়ালও ডাকছে। রাজবাড়ির সামনে নাট মন্দিরে কীর্তন ঘরে রাজবাড়ির অন্দরমহলে সবাই জড়ো হয়েছে। একটা স্বর্গীয় পরিবেশ নেমে এসেছে, যেন রাজবাড়ির অন্দরে সকল তুচ্ছতা বলে দীনতা বলে রাজা প্রজা সবাই একই মহাপ্রভুর শরণাগত। মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ তার নিজের লেখা গান গাইতে লাগলেন। কোথা বৃন্দাবন, কোথা নিকুঞ্জ কুঠি, কোথা ব্রজঙ্গনাগণ, প্রিয় রাধানুর বৃন্দাবন রাসস্থলী স্মরিয়া কাতর, বাক্য নাহি স্মরে প্রভু ভাবে জড়ো জড়ো। শ্রী গৌরাঙ্গ কৃষ্ণচন্দ্র লীলামৃত রসে শ্রী গোবিন্দচন্দ্র নিপ কবে জানি ভাসে। এই অংশটি 300 বছরের পুরনো গোবিন্দচন্দ্র নারায়ণের রাসোৎসব লীলামৃত থেকে নেওয়া হয়েছে উপন্যাসের। এই প্রসঙ্গ উপন্যাসের কাছে ইতিবৃত্ত রয়েছে বা অন্যান্য গ্রন্থ রয়েছে। ইন্দ্রপ্রভা নবীদের সাজানো শেষ করে তোনাকে বলেন, তুই এদিকে দেখিস আমি মৃদঙ্গ বাজাই। বলে মহারানী ইন্দ্রপ্রভা মৃদঙ্গ বাজাতে লাগলেন। ইন্দ্রপ্রভা মণিপুরী, তাই তাদের রক্তের নাচ গান রয়েছে। তার পিতা মণিপুরের রাজা ছিলেন, তিনি ছিলেন পরম বৈষ্ণব। সেই সাধক বাবার কাছে তালিম নিয়েছেন ইন্দ্রপ্রভা। মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ ঘুরে ঘুরে কীর্তন গাইছেন, আর ইন্দ্রপ্রভা তার সঙ্গে মিশে মৃদঙ্গ বাজাচ্ছেন। মৃদঙ্গ বাজাচ্ছেন, সঙ্গে নমিতা শুক্লবদ্ধ সবুজ মালাকার মন্দিরে বাজাচ্ছেন। তা চিৎকার করে নাট মন্দিরে তার দলবল নিয়ে এসে রাজবাড়ি কুলপুরোহিত শুভ ঠাকুর অর্থাৎ শুভঙ্কর ভট্টাচার্য বলেন, কি হচ্ছে মহারাজা, যেখানে কাছারি দণ্ডবিধি ও ঋণদান বিধি আইনে একাশনে বসতে পারেন না কোনো শূদ্র ব্যক্তি। কীর্তন গাওয়া তো তাদের কাছে দুরস্ত। সেখানে আপনি পূর্বপুরুষের দেওয়া আইন লঙ্ঘন করেছেন। এই দেখুন, বুঝে বলতে লেখা পূর্বপুরুষের দেওয়া বিধান। প্রথমত হেরাম্প রাজ্যের দণ্ডবিধি এবং হেরাম্প রাজ্যের ঋণদান বিধি পদ্মনাথ বিদ্যা ভট্টাচার্য সম্পাদিত গ্রন্থে এই প্রসঙ্গ রয়েছে। মহারাজা গুরু কুচকে তাকালেন, তারপর কীর্তন থামিয়ে বলেন, আমি রাজ্যে মহারাজা, এসব আমি বুঝবো। মহারানী বললেন, আমরা বৈষ্ণব, আমরা এই ভেদাভেদ মানি না। প্রত্যেক মানুষের ভেতর ঈশ্বর বিদ্যমান।